এই ভাবির পোলারা যারা শুক্র রাষ্ট্রদিন হইল, যাদের রাজনৈতিক মুসলমানই এখনো হয় নাই, তারা হঠাৎ করে রাজনৈতিক দল বানায় ফেললো। হঠাৎ করেই তারা সেনাবাহিনীর ইট খুলে ফেলতে চায়। হঠাৎ করে তারা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেললো। হঠাৎ করে তারা বাংলাদেশের পোস্ট কোড যাকে বলা হয় ৩২ নম্বর বাড়ি, মুক্তিযুদ্ধের বাংলাদেশের সতীকাগার আতুর ঘর বলা হয়, সেটাকে তারা ৩২ বার ভাঙলো। এতই সহজ। কই এখন তো ভাবির পোলারে, আজকেও তো দেখলাম শিবিরের মিছিল, লোকজন কই, অর্ধেক তো সাংবাদিক। এখন তো মুরদে কোলায় না, খোদ শিবির, তাকে যারা পয়দা করেছে এনসিপি ফেনসিপি, এই যে যত মিটিং হয়েছে, এখন দেখি তো যে ওই যে তালিবের সহ অন্তস্থায়ীরা হাদিজা মারা গেছে, এখন খোদ জামাতের আমির মারা গেলে দেখি কয়জন লোক হয়। আর আমরা যে আমাদের কথা, আমাদের যে মুসলমানরা আমাদের পছন্দ করে না, আমরা নামাজ পড়ি না, রোজা করি, আমাকে জানাতে যাবে না, তারপরে তো আমাদের জানাতে যত লোক অবদ্রত হবে না। এখন করে দেখুক না দেখি। কারণ কি, এখন সেই জোশ নাই। পুলিশ হত্যার কেসে আপনি নিশ্চিত থাকেন এই তদন্তে শিবির আজীবনের জন্য বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যাবে। জামাত ৭১ হয়তো নিষিদ্ধ করে নাই, পরে খুলে দিছে, এইবার পুলিশেরাই নিষিদ্ধ করে দিবে এই জামাতকে, আপনি নিশ্চিত থাকেন। তার জন্যই জামাতের সাদা স্বপন সাহেব তো চিকরা চিকরি করতেছে, সে তো নিজে পাশ করে নাই, তাকে গ্রেস দিয়ে পাশ করানো হয়েছে। ওই যে আমার যে ভাবির পোলার চেহারা দেখালেন, গাল ফোলা, পেট ফোলা, চর্বি বেড়ে গেছে আমার ভাবির ছেলের, সে নিজেও তো পাশ করে নাই, তাকে অনুরোধের আসরে পাশ করানো হয়েছে। তো এরা তো ফেসে যাবে, তাই এত ভয়। আবার দেখেন এক ভাবির পোলা মাসুদ নাকি ফাসুদ বলেছে যে তদন্ত শুরু হলে আমরা দেশ থেকে চলে যাব। বলতে সাহস পাই না যে পালায় যাবো, বলছে দেশ থেকে চলে যাব। কেন চলে যাবো বাবা? চলে যাবো তো আমি শেখ ফরিদ, কারণ আমি আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর, ভারতের দোষর, নরেন্দ্র মোদী দোষর, অমিত শাহ আমার টাকা দেয়, আমি পালাবো। তুমি পালাবা কেন ভাতিজা? তুমি চলে যাবা কেন? তারপর আবার তুমি এমপি হয়েছো, চলে যেতে চাও, এত ভয় কিসের? আমাদের বলো যে আইনকে সঠিকভাবে চালাইতে দিবা, আদালতে মামলা করে আমরা যাবো, মব সন্ত্রাস করে না, আমরা আত্মগোপন থেকে বেরিয়ে আসবো। তোমরা বলো আওয়ামী লীগের সব লোক বেরিয়ে যাবে, আওয়ামী লীগের তো বেরোবেই, আমরা যে রাজনীতি করি না আমরাও বেরোবো, কিন্তু তোমরা তো মব সন্ত্রাস করো, সমস্যা তো এই জায়গায়। এবং তারাই এই সরকার নিয়ে আসছে, ইনি হঠাৎ এই মন্তব্যের কারণ কি? এরা হচ্ছে সুবিধাবাদী। জিন্দেগিতে কোনোদিন তো এদের কেউ চিনত, মানে এদের তো কোনোদিন মানে এরা লাইমলাইটে আসতে পারে নাই। একটা চান্স পেয়েছিল, আসার, চলে এসেছে। তার বিবি সাহেবাকে উপদেষ্টাও বানিয়েছিল, অপদেষ্টি, সুযোগ সুবিধাও নিয়েছে। তো এরা এখন তো উন্মাদ হয়ে গেছে। এরা হলো সুবিধাবাদী, দুধের মাছি। এরা যতক্ষণ কলা খাওয়াবেন ততক্ষণ আব্বু ডাকবে, যতক্ষণ দুধ খাওয়াবেন ততক্ষণ আম্মা ডাকবে, যতক্ষণ বিষটা দিবেন ততক্ষণ খাবে আর লেজ লড়াবে। তো এরা তো সেই শ্রেণীর। ডক্টর ইউনূস, আপনি আরেকটা হয়তো দেখেন নাই, ভুলে গেছেন, এই আগস্ট মাসেই আন্দোলনের তথাকথিত জুলাই সন্ত্রাস আগস্ট মাসে বলেছিল ইউনূস আসার পরে বাংলাদেশ এখন 5 বছরে সিঙ্গাপুর হয়ে যাবে। এই বরবাদ মাঝহারি এখন বলতেছে 50 বছর পিছিয়ে দিয়েছে। মানে কিরকম প্রতারক এরা, ভণ্ড এরা, দুধের মাছি। আমরা বলেছিলাম যে ডক্টর ইউনূস, আদম ব্যাপার ইউনূস বাংলাদেশকে 20 বছর পিছিয়ে দিয়েছে। তার জন্য আমাদের কত গালাগালি, কি গালাগালি দেয় নাই এই বরবাদ মাজাহারের শিষ্যরা, মৌলবীরা, বিএনপিরা, কি গালি আম করে দেয় না আমাদের। আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর, ভারতের দোষর, দালাল, ভারতের দালাল, হিন্দুর দালাল, কত কথা। তা আমরা তো ভাই 20 বছর বলেছিলাম যে 20 বছর পিছিয়ে দিয়েছে এই আদম ব্যাপার ইউনূস। এখন এই বরবাদ মাজাহারি বলতেছে 50 বছর পিছিয়ে দিয়েছে। এই কিন্তু আবার ওই ল্যাংটা সুলেমান আছে না, একটা ফ্রান্সে থাকে, প্যানিক ভট্ট হলো গুরু, সিংহবামদের গুরু এই আন্দোলন, এই সেই বরবাদ মাজা। সে বলেছিল যে তিনি বলতে তাকে আমার লজ্জা হয় এখন, কারণ বুদ্ধিজীবীরা যখন, আপনি যখন আপনার নিজের মর্যাদা না রাখবেন, এর জন্য দায়ী সেই, তাকে তিনি বলার কথা, তাই না? কিন্তু কেন সে বলতেছি, কারণ তার মর্যাদা সেই ঘটিয়েছে, কমিয়েছে। তিনি বলেছিলেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। পৃথিবীতে এর চাইতে হাস্যকর কথা আর কি থাকতে পারে? এই কথাটা যদি আমি এখন বলি আওয়ামী লীগের সমালোচনা করা ফ্যাসিজম, বঙ্গবন্ধুর সমালোচনা করা ফ্যাসিজম, শেখ হাসিনার সমালোচনা করা ফ্যাসিজম, নরেন্দ্র মোদীর সমালোচনা করা ফ্যাসিজম যদি আমি বলি, তাহলে আমাকে বরবাদ মাঝহার এবং তার সেলারাই আমাকে কি গালি টানা দিবে? পৃথিবীর সকল গালি যেগুলো নাই ডিকশনারিতে সেগুলো বানাবে, আমাকে গালি দিবে। কিন্তু জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। কোন জামাত? যে জামাত 30 লক্ষ মানুষ হত্যার দায়ে অভিযুক্ত। কোন জামাত? যে জামাত অসংখ্য নারী, অগণিত নারীর ধর্ষণের সাথে 71 সম্পৃক্ত। সেই জামাতের সমালোচনা করে নাকি ফ্যাসিজম। তো সেই বরবাদ মাজাহার এরা যে পুলিশ তুমি কার, কয় যখন যে আম। তো এই যে বরবাদ মাজাহার, এরা হচ্ছে
এরা বলবেন ধরছস, বলবে ধরছি, ছাড়ছস, বলবে ধরেই নাই। এরা হলো এই জাতের বুদ্ধিজীবী। এই সমস্ত বুদ্ধিজীবীর কারণে আজকে আমাদের দেশের এই দশা। আমি হঠাৎ করেই যদি ধরে না আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলে, এটা আমার চমৎকার একটা শব্দ, ধরে নিলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমি যদি তখন মানবাধিকারের কথা না বলি, আমি যদি তখন গণতন্ত্রের কথা না বলি, আমি যদি তখন বাক স্বাধীনতার কথা না বলি, সুশাসনের কথা না বলি, তখন তো আমাকে বরবাদ মাজারের মতো কেউ যদি আমারই মনে করেন আমাকে যখন পছন্দ করে, তিনি যদি তখন এসে বলেন এটা তো আপনি তো বরবাদ শেখ ফরিদ, তার কি ভুল হবে? ভুল হবে না। কারণ আমি এখন এক রূপ, আবার ক্ষমতায় গেলে আরেক রূপ। আমি যদি তখন এসে বলি যে বিএনপি নিষিদ্ধ করে দাও, তাহলে এই যে এখন যে আমি বলতেছি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ কেন করেছেন, এটার সাথে তো যাবে না। কিন্তু ফ্রড মাজাররা তাই, কারণ তারা যেদিকে বৃষ্টি ওই দিকে ছাতা, এরা সুবিধা নেওয়ার জন্য। আমি এই যে আজকে একটু আগে একটা টক শোতে আসলাম, সেখানে একজন বললেন যে তিনি দায়িত্ব নিয়ে বললেন, তিনি একজন সাংবাদিক, একটা ভারপ্রাপ্ত এডিটর একটা পত্রিকা, তিনি বললেন যে তিনি শত শত কোটি টাকা, মানে তিনি কি রেজওয়ানা সাহেবা, তিনি যিনি হরিকোটায় যিনি হয়েছিলেন উপদেষ্টা, তিনি নাকি কয়েক হাজার কোটি টাকা মেরেছেন। তার স্ত্রী ফরিদা আক্তার, মানে যে বরবাদ মাজার বা ফ্রড মাজার বা লুঙ্গি মাজার, তার স্ত্রী 200-300 কোটি টাকা পেয়েছে ভাগে। এই জন্য সে ইউনুসের সমালোচনা শুরু করে দিয়েছে। এরা করবে, শুধু এরা করে নাই তো, আপনি দেখেন সিডিপি, দেখেন সিপিডি, তারা কি করেছে, তারা হুট করে এখন তার সমালোচনা শুরু করে দিয়েছে। আপনার আগে দেখেন নাই যে আরে কি সংগঠন ভুলে গেলাম, যারা কি যেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারা সমালোচনা শুরু করেছিল ইউনুসের ক্ষমতায় থাকার 3 দিন আগে, যেই না তাদের বিলটা পাশ করে দিচ্ছে, সুপটা পাল্টাই দিচ্ছে। পরের দিনই বললো যে আওয়ামী লীগ নির্বাচনে আসে না, এটা আওয়ামী লীগের ব্যাপার, নির্বাচন সুষ্ঠু হয়েছে, টাকার বিলটা তোলার পরেই আমরা দেখেছি। আবার দেখবেন এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দেখবেন কয়েকদিন পরে বিএনপির বিরুদ্ধে লাগবে, জামাতের বিরুদ্ধে লাগবে। এদের আসলে কোনো ব্যক্তিত্ব নেই। তো জামাতের কথা যেটা আপনি বললেন, জামাতেরা ভয়ে আছে, কারণ হচ্ছে এরা জানে যদি বিচার হয়ে যায় তাহলে এরা বিপদে পড়ে যাবে সবার আগে, এবং এবার নিষিদ্ধ হবে। আপনি নিশ্চিত থাকেন 71-এ যা, মানে 75-এর পরে যা হয় নাই, এইবার হয়ে যাবে। জামাত বাংলাদেশের জন্য, শিবির বাংলাদেশের জন্য চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ তো এবার বুঝে ফেলেছে, আওয়ামী লীগ 95% বুঝে ফেলেছে যে মৌলভী সাহেবের আসলে কি, এই ওয়াজ যারা করে তারা যে একটা আওয়ামী লীগ বিএনপি না, সব যে জামাত, এটা বিএনপিও বুঝে ফেলেছে, জামাতও বুঝে ফেলেছে, আওয়ামী লীগও বুঝে ফেলেছে। তারপরেও তারা ভুল করে, এদেরকে আবার আশ্রয় প্রশ্রয় দেয়, এদেরকে যদি নামে বেনামে রাজনীতি করতে দেয়, তাহলে তারা আবার 5ই আগস্ট ঘটবে, আবার 5ই আগস্ট ঘটবে। আবার এই যে দেখেন আমার ভাবির পোলার এখন বলতেছে তারেক রহমানের তারা ফাঁসি দেখতে চায়, এতদিন শেখ হাসিনার চাইছে, তারেক রহমানের চাইতেছে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী। তো এটা দেখতে থাকেন সামনে কি হয়। তবে দেশে কিন্তু আমি বলেছিলাম যে নির্বাচন যদি হয়, ইলেকশন তার হবে না, হবে সিলেকশন, যদি তা হয় বাংলাদেশ একটা অন্ধকারে পতিত হবে। অলরেডি সেই গর্তে আমরা পড়ে গেছি। এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসব সেটা নিয়ে আমাদের আলোচনা করা। ডক্টর হুমায়ুন আজাদ স্যারের একটা উদ্ধৃতি দিতে চাই। ডক্টর হুমায়ুন আজাদ স্যার স্ট্রংলি বলতেন, লিখতেন যে আপনি যখন ক্ষমতায় থাকবেন, সত্য প্রকাশ করতে দেবেন না, তখন আপনার নামে মিথ্যার পাহাড় চলে আসবে, আপনার উপরে পড়বে, আপনার নামে তখন শত শত মিথ্যা প্রচারিত হবে। তো এরা তো মানুষের মুখ বন্ধ করে রেখেছিল, এখন তো শত শত কেন 1000 হতে পারে, হবে তার মধ্যে হয়তো 100 সত্য, 500 যদি অভিযোগ করে 100 সত্য, তারা বিপদে পড়বে এবং পড়া উচিত। কারণ এরা যে ক্ষমতার কত অপব্যবহার করেছে সেটা তো নতুন করে বলার কিছুই নেই। আপনি দেখেন এই সেই আসিফ সার, যিনি প্রথমে বলেছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে সরকার খেলতে দিতে যেতে দেবে না ভারতে, তারপরে আবার তিনি বললেন এটা ক্রিকেট টিমের ইচ্ছাতে হয়েছে। মানে শুরুতেই তিনি, দুইটা তো একসাথে সত্য হইতে পারে না, মানে কত বড় বাটপার হলে এই কথা বলে। তিনি এটা বলেছেন, এটা দুর্নীতির চাইতে বড় অপরাধ। আবার তাকে কি দেখলাম ক্ষমতায় যাওয়ার আগে তিনি বলেছেন আয়াল্লাহ খালেদ, আমি যদি কোনোদিন, একটু মজা করে বললাম আয়াল্লাহ খালেদ, আমি যদি ক্ষমতা পাইতাম আয়াল্লাহ, তাহলে আমি একেবারে বান্দর মেরে হনুমান বানাইতাম, হনুমান মেরে বাঘ বানাইতাম। এই যে এই ধরনের মিথ্যা কথা। তারপর আবার যখন সাংবাদিকেরা তাকে এই প্রশ্ন করলো, তখন তিনি বলেন ভাই আমি তো তখন উপদেষ্টা ছিলাম না। এখন যদি তাকে আপনি প্রশ্ন করেন, এখনো বলবো ভাই আমি তো এখন আর উপদেষ্টা নাই। এই যে শীতল চুরের মতো লেংটি মেরে গায়ে সরিষা তেল দিয়ে চলবেন, ধরলে হাত ধরলে পিছলে চলে যাবেন, পা ধরলে পিছলে চলে যাবেন, এটা তো জনগণ মেনে নিবে না। রাষ্ট্রে থাকে এটা কতক্ষণ ক্ষমতায় ছিলেন বলে কেউ কিছু বলে নাই, আর্মির প্রহরায় থাকা, এখনো সম্ভবত
আমি যতদূর জানি আর্মি প্রহরা আছে, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নিয়েছে কিনা আমি জানি না, আপনারা জানলে আমাকে জানাবেন দয়া করে। আমি এখনো শুনি নাই, এখনো আইএসপিআর এর কোনো ঘোষণা শুনি নাই, সেনা প্রধান কোনো কিছু ঘোষণা করে নাই, সরকার নব্য সরকার ঘোষণা করে নাই, যাকে আমি নাম দিয়েছি মুসলেখা সরকার, মুসলেখা সংসদ, তারাও এখনো বলে নাই যে তারা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গেছে কিনা, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নিয়ে গেছে কিনা। এগুলো শুধু মাঠে থেকে এদের চলে যেতে দেখেন, শুধু এদের ব্যারাকে ফিরে যেতে দেখেন। এই উপদেষ্টাদের আপনি তো দুদকের শত শত মামলা, শত শত মানুষ এদের মৌমাছির মতো এদের পাকড়াও করবে। কারণ আপনি যখন অপরাধ করেন, অপরাধের মাত্রা এত বেশি যে তারা এখন লুকিয়ে থাকে। মাহফুজ আমার ভাবির ছেলে কোথায় এখন? মাহফুজ ছেলে তো খুঁজে পাই না আমরা। নাইটকে কেন পাচ্ছেন? কারণ এমপি হয়েছে, সামনে তো থাকতে হবে। আপনি নিশ্চিত থাকেন সর্বোচ্চ 6 মাস তারা পালিয়ে যাবে, সর্বোচ্চ সময় দিলাম আমি এদের। আর এরা যে কতবার মায়ের খাবে যদি দেশে থাকে, এই আমার 6 ভাবির পোলা কিভাবে যে দৌড়ানি খাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে উপদেষ্টারা যে ধরনের কথা, এই যে আসিফ স্যারের কথা, শুধু আসিফ স্যার না তো, রেজওয়ানা বলেন, ফেজওয়ানা বলেন, এদের নামে অভিযোগের পাহাড়। খোদ ডক্টর ইউনূসের, আদম ব্যাপারী ইউনূসের নামে তো অভিযোগের পাহাড়। বিএনপি যদি একটা, আমি বলেছি তো যে শুধুমাত্র একটা মামলা গ্রহণ, কেবল তো দুদকে গিয়ে আমার ভাবির পোলাদের নামে অভিযোগ দিয়েছে আসিফ স্যারের বিরুদ্ধে, তারপরে যে কি যেন আরেকটা আছে, নাম মনে থাকে না আমার ভাবির ছেলেদের, আরেকটার নামে অভিযোগ দিয়েছে। শুধু সুযোগ দেন না আপনার মামলা করতে, দেখেন কত মামলা। বাংলাদেশের মানুষকে তেমনি মামলাবাজ, তারা মায়ের পেটের ভাইরে মামলা দেওয়ার জন্য শালারে বলে যে ভাঙ্গা বন্দুক নিয়ে আইনে ঘরে রেখে দেয়, মায়ের পেটের ভাইরে ভাষায়, চাচা ভাতিজারে ভাষায়, ভাতিজা চাচারে মিথ্যা মামলা দেয়। আমাদের জামালপুরে তো একটা গল্প প্রচলিত আছে, আমি একটু চান্স পেলে নিজের জেলাকে একটু সামনে নিয়ে আসি। সিনেমা তো আমাদের জেলা দুর্বল জেলা, এমনিতে ময়মনসিংহে আমরা, আমাদের কত গালি দেয়, কত কিছু বলে আমাদের নিয়ে। তারপরে জামালপুর আরো ভাটিতে, জালটা একটু চান্স পেলে গল্পটা তুলি। আমাদের এলাকায় একটা সুরভি সিনেমা হল ছিল, বিখ্যাত সুরভি সিনেমা হল। সুরভি সিনেমা হলে সিনেমা দেখে ভাতিজা বাড়িতে ফিরে আসছে, যেটি শীতের দিন ছিল, করকরা ভাত বুঝেন, ঠান্ডা ভাত, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাইতো। গ্রামের মানুষ আগে খাইতো, মানুষ তো 30-40 বছর আগে মানুষ তো ধনী ছিল না, ওই ঠান্ডা ভাত খাইতো, আর এত ফিরিস তো ছিলই না। যাই হোক, খাইতেছে ঘরের মেঝেতে বসে, জেঠির সাথে খাইতেছে। কয়, কি রে তোরা তো কালকে সারাদিন দেখলাম না, তোর কি কাম ছিল? জেঠি আর কয় না, জামালপুর গেছিলাম। তো খাও, কয়টা ভাত খা। জেঠি বাতি যারা খাওয়াইতেছে, তো জ্যাঠা আবার তার দূর থেকে দেখছে, জ্যাঠা তো গরু টরু নিয়ে যাইতেছে, বলে যে কারে ভাত খিলাও, আমি আঞ্চলিক ভাষায় বলতে, কারে ভাত খিলাও? কয় কে? তোমার ভাইস্তারে। কয় হারামজাদা তো কালকে আমার নাই মামলা করে আইছে, বুঝলেন, মামলা করে যখন ভাত খাইতেছে। তখন যে এটা কিন্তু সত্য ঘটনা, ঠাট্টা না কিন্তু, যদি গল্পের মতো মনে হচ্ছে। পরে জিজ্ঞেস করছে যে গেদা মানে, আমরা বলি কি বাবা, গেদা তোর জেঠা কি কয়, তুই কি হাসাই মামলা করছস? কই কি আর করমু, সিনেমাতে একবার গেছি, সিনেমা টিনা মেডিন শো দেখছি, মানে যে সরি মর্নিং শো সিনেমা দেখছে। কই দেখি যে কোনো কাম নাই, গাড়ির দেরি, লোকাল ট্রেন আইতে, তো আইতে সময় তো জামালপুর কোর্টের সামনে দাঁড়ান ধরছিলাম। কইলাম যে আইসি যখন একটা কাম করে যায়, জানান একটা মামলা দিয়া যায়, এই জন্য জানান না একটা মামলা দিয়েছি। তুই কি কস, আমার ঘরে ভাত খায়, তুই আমার ঘরে মনে হয় মামলা দেশ। এই লোক বাংলাদেশের মানুষের চরিত্র। সেই মামলাবাজদের থেকে এরা বেঁচে যাবে আপনি আশা করেন কেন? মামলা না থাকলেই দিবে, কিছু যদি নাও করে থাকতো তারপরে মামলা দিবে। আর সেই জায়গায় তারা তো অসংখ্য অগণিত অপরাধ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে, দুর্নীতি করেছে, ক্ষমতার শুধু অপব্যবহারই করে নাই, দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটিয়েছে, মব সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। আপনি কল্পনা করেন তো, আপনি 32 নম্বর বাড়িটা কেন ভাঙলেন? আপনাদের এত মুরদ ছিল, শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে যায় ভাঙতেন, কত মুরদ গেছিলেন তো। 5 জনের মারার পরে তো হেলিকপ্টার দিয়ে আনতে পাঠাইছিলেন, আর ট্যাঙ্কের গর্তের মধ্যে ইন্দুরের মতো পালায় আসতে হয়েছিল। 32 নম্বর তো সরকারি সম্পত্তি, জাতীয় সম্পত্তি, জাদুঘর হয়ে গেছে, সেটা আপনি কেন ভাঙলেন? এত রাগ কেন 32 নম্বরের উপরে? এগুলো তো আমরা বুঝি। এগুলো দায়ী কারা? এগুলো দায়ী কি আসিফ স্যার এড়ায় যেতে পারবেন? এই ওয়াকার সাহেব এড়ায় যেতে পারবেন? এই রেজওয়ানা এড়ায় যেতে পারবে? ফরিদা আক্তার এড়ায় যেতে পারবে? আরো কারা কারা জাহান নামের খাতুন নাকি পান নামের খাতুন মাতুন আছে, আরো এড়ায় যেতে পারবে? এই যে গিদর ফারুকি না সরোয়ার ফারুকি, সে পারবে এড়িয়ে যেতে? 21টা ফিল্ম বানাইছে শুনলাম আজকে, 21টা মুভি বানাইছে এই যে এই জুলাই আন্দোলন নিয়ে। তার আগে কিন্তু বঙ্গবন্ধুর বই বানাইছে। আমি যদি কালকে এমপি মন্ত্রী হয়ে যাই, ওই গিদর ফারুকি আমার নিয়ে সিনেমা বানাবে, আপনি লিখে রাখেন।
যদি বেঁচে থাকে, অবশ্য জনগণ যদি তাকে দয়া করে বেঁচে থাকতে দেয়, পেটে পাড়া দিয়ে নারী ভুড়ি বের না করে। অবশ্য তার পেটে যে তার পেট এতটুকু তার পাছা, পেটে পাড়া দিলে তার তো নারী ভুড়িও খুঁজে পাওয়া যাবে না। আমাদের পেটে পাড়া দিলে অন্তত কিছু নারী ভুড়ি পারে, ওর যে চেহারা, ওর যে চড়াই পাখির গোস্ত, এদের যে কি পরিণতি হবে। আপনি কেন শুধু এই আসিফ স্যারকে দেখেন, সবগুলোই, এই ব্যারিস্টার সাকোয়াত, তিনিও সেই পাবেন না। এখন তো মিষ্টি মিষ্টি কথা বলে, তিনিও সেই পাবেন না, তিনিও ফেসে যাবেন। তার নামে আগের দুর্নীতির অভিযোগ ছিল, এখন তো আছেই। এরা সুযোগ সন্ধানী। বাংলাদেশের শুনেন, রাজনীতিবিদদের হাতে থাকতে দিতে হবে। আপনি যত কথাই বলেন, রাজনীতিবিদ, আমরা যতই তারে গমসুর বলেন, যতই তারে কমিশন খোর বলেন, দুর্নীতিবাজ বলেন, সন্ত্রাসী বলেন, রাজনীতিবিদদের হাতে থাকতে দিতে হবে। তা নাহলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তার প্রমাণ সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত লোকটি দেশটা কিভাবে চালিয়ে গেল আমরা দেখলাম। সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ স্যার ক্ষমতায় ছিল, দেখলাম একেবারেই নিরীহ, খুব ভদ্র মানুষ, একেবারে মানে সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, রেজনাকে আমরা ক্ষমতায় দেখেছি। আবার সবচেয়ে মহান বিপ্লবী ফ্রড মাজাহার বা বরবাদ মাজাহারের বউকেও আমরা, আরেক বিপ্লবী ফরিদ আক্তারকে আমরা ক্ষমতায় দেখেছি। ঠন রাজনীতিবিদ, ওই এনজিওর দোকানদার, ওই আমলা, ওই সেনা প্রধান বা সেনাবাহিনীর লোক, পুলিশের প্রধান এনে রাজনীতি বানাবেন, অভিনয় 2 দিন একটু গান গাইলে অভিনয় করলো তার নেতা বানাবেন। তারা এই দেশের জন্য কিছু করতে পারবে না। আমরা দেখলাম, আমরা প্রমাণ করেছি, রাজনীতিবিদদের কাছেই রাজনীতি থাকতে দিতে হবে, আর এদের বিচার হবে, কেউ রক্ষা পাবে না। যেটা ভূঁইয়া সাহেব বলেছেন, এর একদিন না একদিন বিচার হবে, একদিন না একদিন এই দেশে বিচার হবে। ডক্টর ইউনূস হয়তো বয়স্ক মানুষ, মারা যাবে, তাকে খুঁজে পাবেন না, কিন্তু মরণোত্তর বিচার হবে ডক্টর ইউনূসের যদি মারা যায়। আর আমার ভাবির পোলাদের বয়স তো আমার হাঁটুর সমান, তাদের আল্লাহ কত হায়াত দিয়েছে, ভগবানে কত আয়ু দিয়েছে, আর অনেকদিন বেঁচে থাকবে। এদের ফাঁসির দড়ি থেকে কেউ বাঁচাইতে পারবে বলে আমার মনে হয় না।